বাবা, আপনারা কথা বলুন, আমি চাই। সেটা তোমার ব্যাপার বৌমা। তুমি থাকতে চাইলে আমার তরফ থেকে কোনো অসুবিধে নেই। হ্যাঁ মা, থাকো না, কিচ্ছু হবে না। এবার আমি তোর মতো করে বলি, আমার থাকতে ইচ্ছে করছে না। বাহ, এটা তো চমৎকার বললে। তাহলে ঠাকুরদার নাতনি মিলে একটু গল্প করুক, কথা বলুক। বলো ঠাকুরদা। বলবো না, ঝগড়া করব। আজকাল তুই আমার সঙ্গে খুব ঝগড়া করিস, আজকে আমি তোর সঙ্গে ঝগড়া করব। পারবে না, কারণ তুমি জানো তুমি ভুল। কোনটা ভুল? সেদিন তোকে অনুরোধ করে আমি কি খুব ভুল করেছি দিদি? তুমি আমায় অনুরোধ করবে কেন ঠাকুরদা? তুমি আমার ঠাকুরদা, তুমি আমায় আদেশ করতে পারো, সেটা আমি হাসি মুখে মেনে নেব। আমি তোকে অনুরোধের থেকে সেদিন বেশি কি করেছিলাম দিদি? তুমি একটা কথা মনে করে দেখো ঠাকুরদা, আমার স্পষ্ট মনে আছে, আমার এটাও স্পষ্ট মনে আছে যে তোমার আমাকে নিয়ে যা যা ইচ্ছে সেগুলোর জন্য তোমায় কোনোদিন কোনো আদেশ করতে হয়নি। তুমি শুধু আমায় ডেকে বলেছো, আমি রাজি হয়ে গেছি। আমার ইচ্ছে না হলেও আমি রাজি হয়ে গেছি, কারণ তোমার কথা ফেলবো না বলে। আমার তো তেমন কিছু মনে পড়ছে না যে সেদিন তোকে এমন কোনো কথা বলেছি যাতে তোর অনিচ্ছা হবে, আপত্তি হবে। এমন কোনো কাজের কথা হয়তো বলনি যেটা আমার আপত্তি হতে পারে, কিন্তু তুমি যেভাবে পুরো ব্যাপারটা করলে ঠাকুরদা, সেটা আমার ভালো লাগেনি। আর কেন ভালো লাগেনি এটা আমার বিশ্বাস তুমি জানো, তোমায় নতুন করে বোঝাতে হবে। মিস্টার অয়ন এসছেন। মিস্টার অয়ন আবার কি ধরনের সম্বোধন সাক্ষ্য? হয় অয়ন বাবু বলো, নয়তো সানডেমটা জেনে নাও। ওকে বসতে বলো, আমি ডাকছি। আর শোনো, জেনে নাও তো কি কারণে এসছেন। আমার যতদূর মনে পড়ছে যে আমি তোকে আসতে বলিনি। উনি বললেন যে ওই কি সব সই করানোর আছে। ও, কাগজপত্রগুলো ওর কাছ থেকে নিয়ে নাও, আর কোথায় কোথায় সই করতে হবে পেন্সিল দিয়ে টিক মার্ক দিয়ে দিও। আর বলে দিও যে কাগজ পরে পাঠিয়ে দেবে। ঠিক আছে স্যার। ওকে ওপরে আসতে দিলে না কেন? সাক্ষ্য দেখে নিক, শুধু তো সই করার ব্যাপার। শুধু তাই? তোর সঙ্গে কথা বলছি, এই জন্য অন্য কাউকে চাইছিলাম না। তাহলে নিজের ভুলটা স্বীকার করলে তো ঠাকুরদা? এবার তুমি যত ইচ্ছে ঝগড়া করতে পারো, আমি কিছু মনে করব না। কি ভুল? তোমার আমার কথা কেবল তোমার আমার কথাই, তার মধ্যে কারো না থাকাই ভালো। সেদিন তুমি আমায় আলাদা ডেকে কথাগুলো বলতে পারতে, তাহলে ব্যাপারটা অনেক সুন্দর হতো। আর কিছু হবে? আর কিছু মানে? কিছুই তো খাওয়ালেন না, আবার আর কিছু কি? আমি ভাবলাম যে কফি খাচ্ছ। কফিটা কোনো খাবার হলো নাকি? আমার বাড়িতে এলে আপনাকে আমি এক গ্লাস জল দিয়ে বলবো, আর কিছু খাবেন? আরে কফিটা শেষ কর, খালি চ্যাংড়ামি। বুঝেছি, লবণকে বলেছি তাই ব্যথা হয়েছে। শোনো, তুমি সবসময় লাভার লাভার কেন করো বলো তো? আমি না একটা জিনিস লক্ষ্য করেছি, তোমার না লাভার অবসেশন আছে একটা। অবসেশন না, ওটা কনসেশন। বুঝলাম না। না মানে অনেক জায়গায়, যেমন জাদুঘর, চিড়িয়াখানা, এরকম জায়গায় বাচ্চাদের টিকিটের একটা কনসেশন হয় না, চিলড্রেন হাফ টিকিট। সেরকমই কোনো মেয়েকে পছন্দ হলেই বলে দূর, এ তো বাচ্চা। তাই জন্য আমি ঠিক করেছি জীবনটাকে আমি কনসেশন নিয়ে কাটাবো। ইউ নেভার নো। মুখে বলে বাচ্চা, আসলে ভাবে কেমন। ছি ছি, আপনি আমি অভিশাপ দিচ্ছেন। এতে আবার অভিশাপের কি আছে? তুমি তো নিজেই বললে যে তুমি জোকার হতে চাও। মেরা নাম জোকার ছবিটা দেখেছেন? কিরকম তিনটে মেয়ে রাজ কাপুরকে ছেড়ে চলে যায়। আপনারা তাই চান, আমার সঙ্গে তাই হোক। ঝিনুক, কেন এত ভাটাচ্ছিস ওর সাথে? তুই জানিস তো আমার শুরু করলে আর থামবে না। কিন্তু পয়েন্টটা ঠিকই, ও একটু বেশি বাচ্চা দেখতে লাগে। অ্যান্ড আফটার অল তো প্রোগ্রামটা রবীন্দ্রনাথকে নিয়ে, অ্যান্ড হিজ কন্টেস্টেন্ট ইজ নান আদার দ্যান চন্দ্রশেখর দেব। আপনি আমাকে রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রামে ভিড়িয়ে দিচ্ছেন। একবারও তো বলেননি আমি একটা রবীন্দ্রনাথের গান পুরো জানি। এ কি গাইলে তো সেদিন? সেটা তো শুরুটা, তারপর
দেখো, প্রোগ্রামের জন্য কতগুলো গান চুজ করে তুমি সেগুলো প্রিপেয়ার করে নিও। আর কিছু না জেনে তুমি গানের উপরে অ্যালবামটা করলেই বা কি করে? সে তো রেকর্ডিং অনেক কিছু করা যায়, গানটা পরে জোড়া যায়, কেটে কেটে লাগানো যায়, সেখানে তো আর মুখস্থ করে গাইতে হয় না। স্টিল রবীন্দ্রনাথের গান যদি তোমার পছন্দই না হয়, তো রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম তুমি করলেই বা কেন? সে তো মিউজিক কোম্পানি জোর করলো বলে সেন্সেশন হবে, অনেক লোকে কিনবে, কত ফ্যান হবে, হ্যান ত্যান, তাই। ঠিক আছে, আমরা এত প্রমিস করতে পারছি না, তবু দেখা যাক না কি হয়। আপাতত তোমার কতগুলো গান শেখানোর ব্যবস্থা করতে হবে। এই থামি কাছে নিয়ে যাই বল। হ্যাঁ, সে নিয়ে যাওয়াই যায়। আমি ভাবছিলাম ও একটা গটি দিলে কেমন হয়? এই দেখি। হেপও লাগবে, মচিওরও লাগবে। কালকে গাড়িটা গাড়িস না। গাড়ি আমার হয়ই না, দুবার করে উল্টো প্লেট চালালেও হয় না। ঝিনুক, ও কিন্তু প্রচুর বকছে। তোকে যেটা বলছি সেটা কর, বাকিটা আমরা বুঝে নেব। গটিটা কি তুই জানিস না? গটি কি না? নতুন কোনো চা? মানে তাই জিজ্ঞেস করছিলেন আর কিছু খাবো কি না। গটি মানে দিলচাঁদে দেখেছো? হ্যাঁ, আমির খান যে একটা দাড়ি রেখেছিল। ও ওটা হেভি। সরি, আমি একটু অশিক্ষিত টাইপের, তো প্রথমে ঠিক বুঝতে পারিনি, ভাবলাম ছাগলের দুধের চা বোধহয়। গোট মিল্ক থেকে গটি। এটা কি ঠাকুরদা? তোমার একজন সহকারীর দরকার, তাহলে তুমি আমায় আগে থেকে বলতে পারতে না যে পুপে আমার অমুক বই থেকে অমুক লাইনগুলো, এই গানের স্বরলিপি আমার দরকার, তুই বের করে রাখ। তাহলে কি আমি বের করে রাখতাম না? আমি কি খুঁজতাম না জিনিসটা? হ্যাঁ, কিন্তু সারা বছর ধরে একটা প্রোগ্রাম চলবে, আর গোটা বছর ধরে আমি তোর কাছে আবদার করে যাব, আর তুই সেটা মেটাবি? নিশ্চয়ই মেটাবো, তুমি বলছো বলেই মেটাবো ঠাকুরদা। কিন্তু কিন্তু একটা কথা ভাবো, কিছুদিন বাদে আমার বিয়ে, সেটা তুমিই ঠিক করেছো। বিয়ের পর যদি আমি তোমার পুরো 1 বছর ধরে সাপোর্ট না করতে পারি, আমি যদি মাঝখানে কোথাও আটকে যাই ঠাকুরদা, আমার যদি কোনো অসুবিধা হয়, তুমি তো মুশকিলে পড়বে। রাতারাতি পাবে তুমি কাউকে? এটা আমি ভাবিনি, আমার ভাবা উচিত ছিল। তাও আমি বলছি ঠাকুরদা, শুরুর মুখে তোমার মনে হচ্ছে তোমার একটা সহকর্মী হলে ভালো হয়। হ্যাঁ, বেশ, আমি চেষ্টা করব যতদূর সম্ভব তোমার লেখাপড়া গুছিয়ে দেওয়ার। কিন্তু সারা বছরের জন্য এই কাজটা করার তুমি কাউকে খুঁজে নিও ঠাকুরদা। বেশ, আমি বলবো ওদের কাউকে খুঁজে নিতে। কিন্তু যে কটা দিন তুই কাজটা করবি, সেই কটা দিনের জন্য অন্তত একটা পেশাদারি সম্পর্ক হোক, সেটাতে তুই না বলিস না। না ঠাকুরদা, আমি জানি তুমি মুখে বলছো পেশাদারি সম্পর্ক, আসলে ব্যাপারটা যেটা দাঁড়াবে, তুমি নিজের টাকা থেকে আমায় দেবে, তাই তো? চন্দ্রশেখর দেব নিজের নাতনিকে টাকা পাইয়ে দেওয়ার জন্য কোনো টেলিভিশন চ্যানেলকে অনুরোধ করবে, এটা তুমি হাজার বললে আমি বিশ্বাস করবো না ঠাকুরদা। টাকাটা আমি নিজের থেকেই তোকে দিচ্ছি ধর, কিন্তু এতে তোর আপত্তি কোথায়? অন্য কেউ হলেও তো আমাকে টাকাটা দিতে হতো। আমি তো অন্য কেউ নই ঠাকুরদা, এটাই তো মুশকিল। আমি তোমার পুপে। তুমি যে প্রস্তাবটা দিচ্ছ তার মানে এটা দাঁড়ায় যে ছোটবেলা থেকে তুমি আমায় গান শিখিয়েছো। তোমার বাকি ছাত্রছাত্রীরা যেমন তোমায় টাকা দিয়েছে, আমারও তোমায় টাকা দেওয়া উচিত ছিল। এখন আশৈশব স্নেহ এবং শিক্ষার দাম দেওয়ার ক্ষমতা আমার নেই ঠাকুরদা। বাবা ভালো সাঁতার কাটতেন, তারপর যে অফিসে চাকরি করতেন সেখানে স্টাফদের একটা অ্যানুয়াল স্পোর্টস অর্গানাইজ হয়েছিল, তো বাবা সেখানে সুইমিংয়ে নাম দিয়েছিলেন। আমরা বাড়িতে মা মাংস রান্না করেছে, বাবা ট্রফি নিয়ে ফিরবে, ডাইভ দিতে গেল, এক চুলে এদিক ওদিক, স্পাইনাল কর্ড ভেঙে চুরমার। গানের পারে